প্রিয় শিক্ষার্থীরা, আজকে অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি লাভলি আক্তার, প্রভাষক, অর্থনীতি বিভাগ। আমার আজকের ক্লাসটি তোমরা যারা এই বছর একাদশ শ্রেণীতে আছো এবং যারা দ্বাদশ শ্রেণীতে আছো, সামনে এইচএসসি পরীক্ষা দেবে, তাদের উভয়ের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা সকলে ক্লাসটা মনোযোগ দিয়ে করবে। আজকে আমরা পড়ব অর্থনীতির প্রথম পত্র দ্বিতীয় অধ্যায় ভোক্তা ও উৎপাদকের আচরণ থেকে কিছু গুরুত্বপূর্ণ টপিকস। আর এই অধ্যায় থেকে তোমাদের সাথে আমার 5 নাম্বার লেকচার। আজ আমরা পড়ব চাহিদা। প্রথমে পড়ব চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় ও স্থিতিস্থাপকতার মান অনুযায়ী দ্রব্যের প্রকৃতি নির্ণয়। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা চাহিদার 3 ধরনের স্থিতিস্থাপকতা পড়েছি, যেমন চাহিদার দাম স্থিতিস্থাপকতা, চাহিদার আয় স্থিতিস্থাপকতা, চাহিদার আড়াআড়ি স্থিতিস্থাপকতা, এবং এই 3 ধরনের স্থিতিস্থাপকতা নির্ণয়ের সূত্র শিখেছি। এখন আমরা ওই চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটি প্রয়োগ করে চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করব এবং স্থিতিস্থাপকতার মান অনুযায়ী বিভিন্ন দ্রব্যের প্রকৃতি নির্ধারণ শিখব। চলো শিক্ষার্থীরা, আমরা বোর্ডে চলে যাই। দেখো, এখানে একটি চাহিদা সূচি আছে। প্রথমে আছে দ্রব্যের দাম 10 টাকা, 15 টাকা। চাহিদার পরিমাণ কিউ 150, অর্থাৎ দ্রব্যের দাম যখন 10 তখন চাহিদার পরিমাণ 100। দ্রব্যের দাম যখন 10 থেকে বৃদ্ধি পেয়ে 15 হলো, তখন চাহিদার পরিমাণ 100 একক থেকে হ্রাস পেয়ে 50 হলো। এইভাবে থাকতে পারে পরীক্ষায় সূচি আকারে, বা এরকম চিত্র থাকতে পারে। দেখো চিত্রে ভূমি অক্ষে চাহিদার পরিমাণ, লম্ব অক্ষে আমরা দাম নিয়েছি। দাম যখন 10 টাকা তখন চাহিদার পরিমাণ 100 একক। আবার দাম যখন 10 থেকে বৃদ্ধি পেয়ে দেখো 15 হলো, তখন চাহিদার পরিমাণ 100 থেকে হ্রাস পেয়ে 50 হয়ে গেল। অর্থাৎ প্রাথমিক দাম এখানে 10 এবং দাম বেড়ে হয়েছে পরিবর্তিত দাম 15। প্রাথমিক চাহিদার পরিমাণ 100 এবং চাহিদার পরিমাণ হ্রাস পেয়ে হয়েছে পরিবর্তিত চাহিদার পরিমাণ 50। তো যদি এইভাবে চাহিদা সূচি এবং চিত্র থাকে এবং তোমাদের কাছে কোশ্চেন থাকে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করো এবং মান অনুযায়ী ওই স্থিতিস্থাপকতার মান অনুযায়ী দ্রব্যের প্রকৃতি নির্ণয় করো, তাহলে আমরা কিভাবে তা করব? প্রথমে আমরা দেখব সাধারণ দ্রব্য। সাধারণ দ্রব্য হচ্ছে শিক্ষার্থীরা যেই সমস্ত দ্রব্য আমরা সচরাচর ব্যবহার করে থাকি, যেমন মাছ, মাংস, কাপড় চোপড় ইত্যাদি। এসব দ্রব্যের দামের পরিবর্তনের সাথে সাথে চাহিদার পরিমাণেও একই হারে পরিবর্তন হয়। অর্থাৎ এইসব দ্রব্যের ক্ষেত্রে দাম যে হারে পরিবর্তিত হয়, চাহিদার পরিমাণ ঠিক একই হারে পরিবর্তিত হয়। আর সাধারণ দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান, অর্থাৎ চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান 1-এর সমান হয়, অর্থাৎ ইপি সমান 1 হয়। শিক্ষার্থীরা, এই তালিকা থেকে এখন যদি আমরা চাহিদার দাম স্থিতিস্থাপকতা নির্ণয় করি, আমরা জানি চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র কি? ইপি সমান ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ। এখানে ডেল্টা কিউর মানে হচ্ছে চাহিদার পরিমাণে পরিবর্তন, ডেল্টা পি দামের পরিবর্তন, পি প্রাথমিক দাম, কিউ হচ্ছে প্রাথমিক চাহিদার পরিমাণ। তাহলে প্রথমে আমরা চাহিদার পরিবর্তন যদি দেখি, দামের পরিবর্তন যদি দেখি, দাম কি 10 টাকা থেকে 15 টাকায় বৃদ্ধি পেল। তাহলে ডেল্টা পি কত বাড়লো? 15 থেকে যদি আমরা 10 বাদ দিই 5। আর চাহিদার পরিমাণের পরিবর্তন ডেল্টা কিউ যদি আমরা দেখি, দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 15 টাকায় হওয়াতে চাহিদার পরিমাণ 100 থেকে হ্রাস পেয়ে 50 একক হলো। তাহলে চাহিদার পরিমাণ কত হ্রাস পেয়েছে? 50 থেকে যদি আমরা 100 বিয়োগ দিই, তাহলে ডেল্টা কিউ হচ্ছে আমাদের -50। আর এখানে প্রাথমিক দাম পি সমান হচ্ছে 10 আর প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ সমান 100। শিক্ষার্থীরা, এখন যদি আমরা এই প্রাপ্ত মানগুলো বসিয়ে দিই, ডেল্টা কিউ এর মান 50, ডেল্টা পি 5 ইন্টু প্রাথমিক দাম 10, প্রাথমিক চাহিদার পরিমাণ 100 বসিয়ে দিলাম। এখন দেখো আমরা তাহলে 10 ইন্টু 50 500 আর 5 ইন্টু 100 500 500 কেটে দিলে মান হলো -1। সুতরাং চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইপি সমান আমরা নিয়েছি 1। দেখো আমরা এখানে ঋণাত্মক চিহ্নটা বাদ দিয়ে দিয়েছি। যেহেতু চাহিদা বৃদ্ধির ক্ষেত্রে দ্রব্যের দামের সাথে চাহিদার পরিমাণের ঋণাত্মক সম্পর্ক থাকে, তার দাম স্থিতিস্থাপকতা নির্ণয়ের ক্ষেত্রে যদি ঋণাত্মক চিহ্ন আসে, সেই ঋণাত্মক চিহ্নটিকে বাদ দেওয়া হয়। তাই ইপি সমান 1। যখন এই চাহিদার দাম স্থিতিস্থাপকতা ইপি সমান 1 হলো, অর্থাৎ 1-এর সমান হলো, তাহলে তখন আমরা বলতে পারবো এই দ্রব্যটি হচ্ছে একটি সাধারণ দ্রব্য। এবার আমরা দেখব নিত্য প্রয়োজনীয় দ্রব্য।
নিত্য প্রয়োজনীয় দ্রব্য কোনগুলো শিক্ষার্থীরা? যে দ্রব্যগুলো আমরা প্রতিদিন ব্যবহার করে থাকি, যেমন চাল, ডাল, তেল, লবণ ইত্যাদি। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ক্ষেত্রে দ্রব্যের দামের পরিবর্তনের ফলে চাহিদার পরিমাণের পরিবর্তনের হার বা মাত্রা কম, অর্থাৎ দ্রব্যের দাম পরিবর্তন হলেও চাহিদার পরিমাণের তেমন কোনো পরিবর্তন হয় না। এসব দ্রব্যের চাহিদাকে অস্থিতিস্থাপক চাহিদা বলে। এসব দ্রব্যের চাহিদার স্থিতিস্থাপকতার মান 1-এর চেয়ে কম হয়, অর্থাৎ ইপি <1 হয়। চলো তাহলে আমরা শিক্ষার্থীরা দেখি। দেখো আমরা একটা চাহিদা সূচি নিয়েছি। দাম পি 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 20 টাকা হয়েছে, যার ফলে চাহিদার পরিমাণ 100 থেকে হ্রাস পেয়ে 75 হয়েছে। এখানে দাম হচ্ছে, প্রাথমিক দাম হচ্ছে 10, আর দামের পরিবর্তন ডেল্টা পি সমান হচ্ছে 20 থেকে আমরা যদি 10 বিয়োগ দিই, 10 বিয়োগ 10 10। প্রাথমিক চাহিদার পরিমাণ 100 কিউ সমান 100, আর চাহিদার পরিমাণের পরিবর্তন ডেল্টা কিউ হচ্ছে 75 বিয়োগ 100 সমান -25। এখন আমরা জানি চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্র ইপি সমান ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ। এখানে আমরা ডেল্টা কিউ পেয়ে গেছি -25 বসিয়ে দিলাম, আর ডেল্টা পি পেয়েছি 10 বসিয়ে দিলাম ইন্টু প্রাথমিক দাম 10 আর প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ এর মান 100। আমরা যদি কাটাকাটি করি, দেখো 10 10 যদি কেটে নিই, 4 25 100 থাকে (1/4), তাহলে ইপি সমান 1/4 <0। এখানে ঋণাত্মক চিহ্নটি বাদ দেওয়া হয়েছে। এখানে দেখো চাহিদার স্থিতিস্থাপকতার মান 1-এর চেয়ে ছোট, তাই আমরা বলতে পারি এই দ্রব্যটি হচ্ছে একটি নিত্য প্রয়োজনীয় দ্রব্য। এবার আমরা দেখব বিলাসজাত দ্রব্য ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতার মান কীরূপ হয়। বিলাসজাত দ্রব্য হচ্ছে টিভি, ফ্রিজ, গহনা, দামি শাড়ি, দামি গাড়ি ইত্যাদি। বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দামের পরিবর্তন হার অপেক্ষা চাহিদার পরিমাণের পরিবর্তনের হার অধিক হয়, অর্থাৎ বিলাসজাত দ্রব্যের ক্ষেত্রে দামটি যে হারে পরিবর্তিত হয় তার চাইতে চাহিদার পরিমাণটি অধিক হারে পরিবর্তিত হয়। আর এসব দ্রব্যের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান 1-এর চেয়ে বেশি হয়, অর্থাৎ ইপি <1 হয়। এসব দ্রব্যের চাহিদাকে স্থিতিস্থাপক চাহিদাও বলা হয়ে থাকে। যেহেতু এক্ষেত্রে দামের পরিবর্তনের হার অপেক্ষা চাহিদার পরিমাণে পরিবর্তন হার অধিক হয় এবং স্থিতিস্থাপকতার মান হয় 1-এর চেয়ে বেশি, তাই বিলাসজাত দ্রব্যের চাহিদাকে স্থিতিস্থাপক চাহিদা বলা হয়ে থাকে। শিক্ষার্থীরা দেখো, এখানে একটা চাহিদা সূচি আছে। দাম পি 10 8, চাহিদার পরিমাণ কিউ 100 140। তাহলে প্রাথমিক দাম 10 আর প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে আমাদের 100। তাহলে দাম যখন 10 টাকা থেকে হ্রাস পেয়ে 8 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 140 একক হয়ে গিয়েছে। তাহলে ডেল্টা পি দেখো, ডেল্টা পি হচ্ছে দামের পরিবর্তন 8 থেকে যদি আমরা 10 বিয়োগ দিই 2, আর চাহিদার পরিমাণের পরিবর্তন ডেল্টা কিউ আমরা যদি 140 থেকে 100 বিয়োগ দিই 40। চাহিদার স্থিতিস্থাপকতার সূত্র ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ। আমরা মান বসিয়ে দিলাম, ডেল্টা কিউর মান 40 বসিয়ে দিলাম, ডেল্টা পি 2 বসিয়ে দিলাম, প্রাথমিক দাম পি এর মান হচ্ছে 10 বসিয়ে দিলাম, আর প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ এর মান 100 আমরা বসিয়ে দিলাম। এখন যদি আমরা দেখো, আমরা যদি কাটাকাটি করিনি, দেখো তাহলে থাকে 2, তাহলে ইপি সমান 2, তাহলে <1। এক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতার মানটা 1-এর চেয়ে বেশি হলো, আর যখন চাহিদার স্থিতিস্থাপকতার মান 1-এর চেয়ে বেশি হবে তখন দ্রব্যটি হবে বিলাসজাত দ্রব্য। এবার আমরা দেখব অপরিহার্য দ্রব্যের ক্ষেত্রে চাহিদার স্থিতিস্থাপকতা। মানুষের জীবনে এমন কিছু দ্রব্য আছে যেগুলো তার জীবন ধারণের জন্য অপরিহার্য, এগুলো লাগবে, যেমন জীবন রক্ষাকারী ওষুধ, ইনসুলিন, নিরাপদ খাবার পানি ইত্যাদি। এসব দ্রব্যের দাম যতই বাড়ুক না কেন চাহিদা কিন্তু অপরিবর্তিত বা স্থির থাকবে, চাহিদা কমবে না, যার ফলে এসব দ্রব্যের ক্ষেত্রে চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান হবে 0, অর্থাৎ দামের পরিবর্তনের হারের তুলনায় চাহিদার পরিবর্তনের হার হবে 0, যার ফলে চাহিদার দাম স্থিতিস্থাপকতা হবে 0। দেখো আমরা কি চাহিদা সূচি নিয়েছি, দ্রব্যের দাম পি 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 20 টাকা হয়েছে, কিন্তু চাহিদার পরিমাণ দেখো 10 টাকা দামেও 100 ছিল, আবার 20 টাকা দামেও 100 এককই স্থির আছে। তাহলে এক্ষেত্রে প্রাথমিক দাম পি আর প্রাথমিক চাহিদার পরিমাণ কি হচ্ছে, প্রাথমিক দাম পি সমান 10, প্রাথমিক চাহিদার পরিমাণ কিউ সমান হচ্ছে 100। তাহলে দামের পরিবর্তন কত হলো শিক্ষার্থীরা, ডেল্টা পি সমান 20 বিয়োগ 10 10, আর চাহিদার পরিমাণের পরিবর্তন ডেল্টা কিউ সমান 100 বিয়োগ 100 0। আমরা এইসব অপরিহার্য দ্রব্যের ক্ষেত্রে চাহিদার রেখাটি
এরকম লম্ব অক্ষের সমান্তরাল হয়। দেখো চিত্রে আমরা ভূমি অক্ষে নিয়েছি চাহিদার পরিমাণ কিউ, লম্ব অক্ষে নিয়েছি আমরা দাম। দেখো দাম 10 টাকা থেকে 20 টাকা বৃদ্ধি পেয়েছে, কিন্তু চাহিদার পরিমাণ 100তে স্থির আছে, যার ফলে চাহিদা রেখা ডিটি লম্ব অক্ষের সমান্তরাল হয়েছে। এখন যদি আমরা এই চাহিদার সূচি থেকে বা এই রেখা থেকে চাহিদার স্থিতিস্থাপকতা নির্ণয় করি, তাহলে ইপি সমান ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ সমান ডেল্টা কিউ আমরা পেয়েছি 0, বসিয়ে দিলাম, ডেল্টা পি হচ্ছে 10 ইন্টু প্রাথমিক দাম 10, প্রাথমিক চাহিদার পরিমাণ হচ্ছে 100। তাহলে 0কে কোনো কিছু দিয়ে যদি ভাগ দেওয়া হয় তাহলে তার মান হয় 0। তাহলে ইপি সমান 0। চাহিদার দাম স্থিতিস্থাপকতার মান আমরা যখন এরকম 0 পাবো, তখন দ্রব্যটি হবে অপরিহার্য দ্রব্য। এবার আমরা দেখব বিশেষ অবস্থার প্রেক্ষিতে চাহিদার স্থিতিস্থাপকতার মান অসীম হয়। বিশেষ অবস্থা কীরূপ অবস্থা শিক্ষার্থীরা? যে হঠাৎ করে গুজব ছড়ানো হলো যে কোনো একটি পণ্যের দাম অনেক বেড়ে যাবে, তখন কি হবে? দ্রব্যের দামটা ঠিকই স্থির থাকবে, কিন্তু মানুষের চাহিদাটা হঠাৎ করে অনেক বেড়ে যাবে। এরকম দ্রব্যের দাম স্থির থেকে যদি চাহিদার পরিমাণ অনেক বেড়ে যায় বা দ্রব্যের দামের তুলনায় চাহিদার পরিমাণের হার বা মাত্রা অনেক পরিবর্তিত হয়, তখন চাহিদার স্থিতিস্থাপকতা অসীম হতে পারে। যেমন দ্রব্যের দাম পি 10, দেখো দ্রব্যের দাম 10 টাকাতে স্থির আছে, চাহিদার পরিমাণ দেখো 10 টাকা দামে প্রথমে ছিল, প্রাথমিক দাম 10 টাকা দামে দ্রব্যের চাহিদা ছিল, প্রাথমিক চাহিদার পরিমাণ 100। দ্রব্যের দাম 10 টাকায় স্থির, হঠাৎ করে গুজব ছড়ানো হলো যে এই দ্রব্যটির দাম বেড়ে যাবে, তখন কি হলো? চাহিদার পরিমাণ বেড়ে হঠাৎ করে 1000 একক হয়ে গেল। তাহলে দ্রব্যের দামের পরিবর্তন কত হলো? 10 বিয়োগ 10, ডেল্টা পি সমান 10 বিয়োগ 10 0, কিন্তু চাহিদার পরিমাণের পরিবর্তন কত হলো? ডেল্টা কিউ সমান 1000 বিয়োগ 100 900। দ্রব্যের দামে কোনো পরিবর্তনই হলো না, 0 পরিবর্তনে চাহিদার পরিমাণের একটা ব্যাপক পরিবর্তন হলো। তখন চাহিদার স্থিতিস্থাপকতার মানটা কীরূপ হয় আমরা দেখি শিক্ষার্থীরা। চলো দেখো ইপি সমান ডেল্টা কিউ ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউ। ডেল্টা কিউ এর মান 900 আমরা বসিয়ে দিলাম, ডেল্টা পি 0 কিন্তু প্রাথমিক দাম হচ্ছে 10, প্রাথমিক চাহিদার পরিমাণ 100। 0 দিয়ে যদি কোনো কিছুকে ভাগ দেওয়া হয় তাহলে তার মান হয় ইনফিনিটি বা অসীম। তাহলে কোনো দাম স্থির থেকে যদি চাহিদার পরিমাণের ব্যাপক পরিবর্তন হয় তাহলে চাহিদার স্থিতিস্থাপকতার মান হবে অসীম। আর চাহিদার স্থিতিস্থাপকতার মান যদি অসীম হয় তাহলে দ্রব্যটি হবে একটি বিশেষ ধরনের বিশেষ অবস্থার প্রেক্ষিতে চাহিদার স্থিতিস্থাপকতা হবে। দেখো এরকম চাহিদার স্থিতিস্থাপকতা যখন অসীম হয়, অর্থাৎ দ্রব্যের দাম স্থির থেকে যদি চাহিদার ব্যাপক পরিবর্তন হয়, তখন চাহিদা রেখাটি এরকম ভূমি অক্ষের সমান্তরাল হবে। শিক্ষার্থীরা এবার আমরা আরেকটু গুরুত্বপূর্ণ টপিক শিখব। এটি হচ্ছে যদি চাহিদার সূচি দেওয়া থাকে, চাহিদার সূচি থেকে আমরা কিভাবে চাহিদার সমীকরণ গঠন করব। দেখো এখানে একটি চাহিদার সূচি দেওয়া আছে, দ্রব্যের দাম পি 10 টাকা থেকে হ্রাস পেয়ে 9 টাকা হয়েছে, আর চাহিদার পরিমাণ কিউ 10 টাকা দামে চাহিদার পরিমাণ হচ্ছে 100, আর দাম যখন 10 টাকা থেকে হ্রাস পেয়ে 9 টাকা হলো, তখন চাহিদার পরিমাণ 100 একক থেকে বৃদ্ধি পেয়ে 120 একক হলো। এরকম তথ্য যদি থাকে বা সূচি যদি থাকে এবং আমাদেরকে বলা হয় চাহিদার সমীকরণ গঠন করো, তখন আমরা এই সূত্রটি প্রয়োগ করে চাহিদার সমীকরণ গঠন করব। সূত্রটি হচ্ছে কিউডি মাইনাস কিউ1 ডিভাইডেড বাই Q1 মাইনাস Q2 সমান P মাইনাস P1 ডিভাইডেড বাই P1 মাইনাস P2। এই সূত্রে কিউডি সমান চাহিদার পরিমাণ, Q1 সমান প্রাথমিক চাহিদা পরিমাণ 100, Q2 সমান পরিবর্তিত চাহিদার পরিমাণ 120, P সমান দ্রব্যের দাম, P1 সমান প্রাথমিক দাম 10 টাকা, P2 সমান পরিবর্তিত দাম 9 টাকা। শিক্ষার্থীরা তাহলে এখানে P1 সমান 10, P2 সমান 9, Q1 সমান হচ্ছে 100 আর Q2 সমান হচ্ছে 120। মানগুলো আমরা পেয়ে গেলাম। এখন এই সূত্রে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, QD মাইনাস Q1 এর মান হচ্ছে 100 আর Q1 মান হচ্ছে 100 মাইনাস 120 সমান P মাইনাস 10 প্রাথমিক দাম, আর প্রাথমিক দাম 10 থেকে 9 বিয়োগ 10 মাইনাস 9, তাহলে কিউটি মাইনাস Q1 100 থেকে যদি আমরা 120 বাদ দিই থাকে বিয়োগ 20 মাইনাস সমান P মাইনাস 10 থেকে 9 বাদ দিলে থাকে 1। এখন আমরা আর গুণন করে নিব, 1 এর সাথে কিউটি মাইনাস 100 আর P মাইনাস 10 এর সাথে মাইনাস 20, তাহলে কিউটি মাইনাস 100 মাইনাস 20 ইন্টু P মাইনাস 10।
তাহলে কিউডি মাইনাস 100 সমান আমরা যদি গুণ করে দিই মাইনাস বি মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল প্লাস 200। কিউডি সমান মাইনাস 20বি প্লাস 200 আমরা পক্ষান্তর করে নিলাম, এই পাশের মাইনাস 100 আমরা এই পাশে নিয়ে আসলাম, যার ফলে প্লাস 100 হয়ে গেল প্লাস 100 বা কিউডি সমান এখানে কত হলো 300। আমরা 300 স্থির সংখ্যাটাকে সামনে রাখলাম, 300 মাইনাস 20পি। শিক্ষার্থীরা দেখো কিউডি সমান 300 মাইনাস 20পি একটি চাহিদা সমীকরণ। কেন? দেখো এই চাহিদা সমীকরণে কিউডি হচ্ছে চাহিদার পরিমাণ, পি হচ্ছে দ্রব্যের দাম। এখানে দ্রব্যের দাম যদি আমরা বাড়াই চাহিদার পরিমাণ কমবে, দ্রব্যের দাম যদি আমরা কমাই চাহিদার পরিমাণ বাড়বে। অর্থাৎ পি এর বিভিন্ন মানে চাহিদার বিভিন্ন পরিমাণ আমরা পাবো, যার ফলে এখানে পি হচ্ছে স্বাধীন চলক এবং চাহিদার পরিমাণ কিউডি হচ্ছে অধীন চলক, আর এখানে 300 হচ্ছে ধ্রুবক। এবার আমরা শিখব যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয়ের পদ্ধতি। দেখো শিক্ষার্থীরা, পূর্বে আমরা যোগান সূচি থেকে যোগান রেখা অঙ্কন প্রণালী শিখেছি এর পূর্বের লেকচারগুলো থেকে। এখানে আমরা একটা যোগান সূচি নিয়েছি, দ্রব্যের দাম 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 20 টাকা হয়েছে, যোগানের পরিমাণ 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 50 একক হয়েছে, অর্থাৎ দ্রব্যের দাম বাড়ছে, যোগানের পরিমাণ বাড়ছে। তাহলে দ্রব্যের দামে কি পরিবর্তন হলো? ডেল্টা পি সমান 20 বিয়োগ 10 সমান 10। আর যোগানের পরিমাণে কি পরিবর্তন হলো শিক্ষার্থীরা? তাহলে ডেল্টা কিউএস সমান 50 বিয়োগ 10 সমান 30 একক বাড়লো, অর্থাৎ 10 টাকা দাম বৃদ্ধির ফলে 30 একক যোগানের পরিমাণ বাড়লো। আর আমরা যদি এখান থেকে তালিকা থেকে একটি রেখা অঙ্কন করি তাহলে এরকম বাম থেকে ডানে ঊর্ধ্বগামী যোগান রেখা পাবো। শিক্ষার্থীরা, পরীক্ষায় তোমাদের এভাবে একটি তালিকা থাকতে পারে বা এরকম চিত্র থাকতে পারে। চিত্রে দেখো প্রাথমিক দাম 10 টাকা দামে যোগানের পরিমাণ, প্রাথমিক যোগানের পরিমাণ 20, দাম যখন 10 টাকা থেকে বৃদ্ধি পেয়ে 20 টাকা হলো তখন যোগানের পরিমাণ 20 একক থেকে বৃদ্ধি পেয়ে 50 একক হলো, যার ফলে দাম বাড়ার ফলে যোগানের পরিমাণ বাড়ছে এবং যোগান রেখাটি বাম থেকে ডানে ঊর্ধ্বগামী হয়েছে। এরূপ যোগান সূচি এবং যোগান রেখা যদি থাকে তার থেকে আমরা কিভাবে যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয় করব? তাহলে ইএস সমান আমরা জানি ডেল্টা কিউএস ডিভাইডেড বাই ডেল্টা পি ইন্টু পি ডিভাইডেড বাই কিউএস। এখানে ডেল্টা কিউএস হচ্ছে যোগানের পরিমাণের পরিবর্তন, ডেল্টা পি হচ্ছে দামের পরিবর্তন, পি হচ্ছে প্রাথমিক দাম আর কিউএস হচ্ছে প্রাথমিক যোগানের পরিমাণ। তাহলে এখানে প্রাথমিক দাম পি সমান 10, প্রাথমিক যোগানের পরিমাণ কিউএস সমান হচ্ছে 20। তাহলে আমরা সবগুলো মান পেয়ে গেলাম। ডেল্টা কিউএস এর মান 30 বসিয়ে দিলাম, আর ডেল্টা পি এর মান 10 বসিয়ে দিলাম, প্রাথমিক দাম পি এর মান 10 বসিয়ে দিলাম, প্রাথমিক যোগানের পরিমাণ কিউএস এর মান হচ্ছে 20 বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে আমরা কাটাকাটি করার পরে আমরা মান পাবো 3/2 বা 1.5। তাহলে যোগানের স্থিতিস্থাপকতা ইএস সমান 1.5। শিক্ষার্থীরা, আশা করছি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছো। বই খুলে বা বিভিন্ন বোর্ড পরীক্ষায় যে এই চাহিদার স্থিতিস্থাপকতা, যোগানের স্থিতিস্থাপকতা নির্ণয়ের প্রশ্নগুলো এসেছে, তোমরা এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে এই সূত্রগুলো প্রয়োগ করে। আশা করছি তোমরা খুব ভালোভাবে পারবে। আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।